হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করব আজকের ক্লাস। পঞ্চম শ্রেণী, আমাদের পরিবেশ। আজ আমাদের বিষয় হলো প্রথম পার্বিক মূল্যায়নের জন্য যে সাজেশন তৈরি করেছি সেই সাজেশনের প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করা। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। প্রথম প্রশ্ন, চামড়াকে বর্ম বলা হয় কেন? উত্তর হচ্ছে, একসময় যুদ্ধের কাজে চামড়া ব্যবহার করা হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই চামড়াকে বর্ম বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, চামড়ার কাজ কি? চামড়ার প্রধান কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এছাড়া চামড়ার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। 3 নম্বর প্রশ্ন হলো, চামড়ার তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। উত্তর হচ্ছে, চামড়ার তৈরি কয়েকটি জিনিস হলো ব্যাগ, বেল্ট, জুতো, ঢাক, ঢোল ইত্যাদি। 4 দাগের প্রশ্ন হলো, চামড়ার বেশি ব্যবহারে কি ক্ষতি হয়? চামড়ার বেশি ব্যবহারের ফলে চামড়ার যে কারখানা থাকে তার আশেপাশে প্রচুর গন্ধ ছড়ায়, ফলে লোকজনের বসবাসের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। এছাড়া চামড়ার কারখানা থেকে যে নোংরা জল বেরিয়ে আসে, সেই নোংরা পাশের জলাশয় বা নদীর সঙ্গে মিশে সেই জলগুলোকে নষ্ট করে দেয়। 5 নম্বর প্রশ্ন হলো, আমাদের হাতের ও পায়ের চামড়া পুরু হয় কেন? আমরা জানি পায়ের উপর সারা শরীরের ভর থাকে এবং পায়ের উপর হাঁটাচলা করতে হয়, তাই পায়ের উপর অনেক চাপ সৃষ্টি হয়। এছাড়া হাত দিয়ে আমাদের প্রচুর পরিমাণে কাজ করতে হয়। এর ফলে হাত এবং পায়ের তালুর ঘর্ষণও বেশি হয়। এই ঘর্ষণের হাত থেকে হাত এবং পাকে রক্ষা করার জন্য চামড়া পুরু হয়। কোথাও পুড়ে গেলে কি করা উচিত? কোথাও পুড়ে গেলে অবশ্যই ঠান্ডা জলে হাত বা পা যে অংশটা পুড়ে যাবে সে অংশটাকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত জ্বালা পোড়া বন্ধ হচ্ছে ততক্ষণ ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। কিন্তু বেশি পরিমাণে পুড়ে গেলে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, কোথাও পুড়ে গেলে ফোস্কা পড়ে কেন? উত্তর হচ্ছে, কোথাও পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়। তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে। এভাবে ফোস্কা পড়ে। পরের প্রশ্ন, চামড়া ও চুলের রং কালো হয় কেন? চামড়া ও চুলের রং কালো হয় কারণ চামড়া এবং চুলে মেলানিন থাকে। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর হচ্ছে, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য দেখবে অনেক সময় বাচ্চাদেরকে গায়ে তেল মাখিয়ে হালকা রোদে রেখে দেওয়া হয়। কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন এমন 3 জন মানুষের নাম লেখো। দেখো, এই প্রশ্নটার উত্তর বলার আগে বলি যে একসময় কালো মানুষদের সম্মান করা হতো না। তাদেরকে সাদা চামড়ার মানুষরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করত, তাদের যোগ্য সম্মান দেওয়া হতো না। কিন্তু তাদের সম্মানকে আদায় করার জন্য কিছু মহান মানুষের লড়াই করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত মানুষ হলেন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? উত্তরটি হচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে মেলানিনের পরিমাণ কমে যায়, আর মেলানিন কমে যাওয়ার কারণেই চুল সাদা হয়। পরের প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে কি? এর উত্তরটি হচ্ছে, গন্ডারের যে খড়গ বা শিং আসলে জমাট বাঁধা চুল। এটি গরু বা মহিষের মতো শক্ত শিং নয়, এটা অনেকগুলি চুল এক জায়গায় গুচ্ছ হয়ে শক্ত হয়ে জমাট বেঁধে শিংয়ের আকৃতি নেয়। পরের প্রশ্ন, কোন প্রাণীর গা ভর্তি শক্ত কাটার মতো খাড়া লোম থাকে? উত্তর হচ্ছে, সজারুর সারা গা ভর্তি শক্ত কাটার মতো লোম থাকে। বাদুড়ের গায়ে লোম থাকে কেন? উত্তর হচ্ছে, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, আর আমরা জানি স্তন্যপায়ী প্রাণীদের গায়ে লোম থাকে, তাই বাদুড়ের গায়েও লোম থাকে। পরের প্রশ্ন, দুটি শিকারী পাখির নাম বলো। উত্তর হচ্ছে, দুটি শিকারী পাখি হলো পেঁচা, ঈগল। পরের প্রশ্ন, কয়েকটি চামড়ার রোগের নাম বলো। কয়েকটি চামড়ার রোগের নাম হলো দাঁত হাজা, চুলকানি ইত্যাদি। পরের প্রশ্ন, আমাদের হাতের আঙুলে কয়টি করে ভাঁজ থাকে? উত্তর হচ্ছে, আমাদের
বুড়ো আঙুলে 3টি ভাঁজ থাকে এবং বাকি 4টি আঙুলে 4টি করে ভাঁজ থাকে। আমাদের শরীরে মোট কটি হাড় থাকে? উত্তর হচ্ছে আমাদের শরীরে মোট 206টি হাড় থাকে। পরের প্রশ্ন, আমাদের শরীরের সমস্ত হাড়গুলি জুড়ে যে গঠন তৈরি করে তাকে কি বলে? উত্তর হচ্ছে আমাদের শরীরের সমস্ত হাড়গুলি জুড়ে যে গঠন তৈরি করে তাকে কঙ্কাল বলে। পরের প্রশ্ন হচ্ছে অস্থি সন্ধি কাকে বলে? উত্তর হচ্ছে দুটি অস্থি যেখানে জোড়া লাগানো থাকে তাকেই বলা হয় অস্থি সন্ধি। পরের প্রশ্ন, হাতের কোথায় কটি হাড় থাকে? হাতের কাঁধ থেকে কনুই পর্যন্ত একটি হাড় থাকে যার নাম হচ্ছে হিউমেরাস, আর কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড় থাকে, এদের নাম হলো রেডিয়াস এবং আলনা। পরের প্রশ্ন, পায়ের কোথায় কটি হাড় থাকে? উত্তর হচ্ছে পায়ের কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি হাড় থাকে, এর নাম হচ্ছে ফিমার। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড় থাকে, এদের নাম টিবিয়া ও ফিবুলা। পরের প্রশ্ন, হাড়গুলো অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? উত্তর হচ্ছে হাড়গুলো অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। পরের প্রশ্ন, আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কি? উত্তর হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম ফিমার, এটি কোমর থেকে হাঁটুর মধ্যে অবস্থিত। পরের প্রশ্ন, অস্থি বা হাড় মজবুত করতে কি দরকার হয়? উত্তর হচ্ছে অস্থি বা হাড় মজবুত করতে ক্যালসিয়াম দরকার হয়। পরের প্রশ্ন, কোন কোন খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর হচ্ছে দুধ, ডিম, তিল, বাদাম ইত্যাদি খাদ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, মেরুদণ্ডের হাড়কে কি বলে? উত্তর হচ্ছে মেরুদণ্ডের হাড়কে ভার্টিব্রা বা কশেরুকা বলা হয়। লেখার সময় কোন পেশি সাহায্য করে? উত্তর হচ্ছে লেখার সময় আঙুলের পেশি সাহায্য করে। পরের প্রশ্ন, জীবের পেশির সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি? উত্তর হচ্ছে জীবের পেশির সাহায্যে আমরা কথা বলতে পারি, এছাড়া খাবার চিবানোর সময় জীবের পেশি আমাদের সাহায্য করে। পরের প্রশ্ন, আমাদের দেহের কোন পেশি কোনো কাজ করে না? উত্তর হচ্ছে কানের লতির পেশি কোনো কাজ করে না। পরের প্রশ্ন, ডাক্তার বাবুরা কিসের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন? উত্তর হচ্ছে ডাক্তার বাবুরা স্টেথোস্কোপের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন। পরের প্রশ্ন, রক্তের কাজ কি? উত্তর হচ্ছে রক্তের প্রধান কাজ হচ্ছে খাদ্যের যে সারাংশ এবং অক্সিজেনকে সারা শরীরে প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়া। এছাড়া রক্তের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাকে বিনষ্ট করতেও রক্ত সাহায্য করে। পরের প্রশ্ন, কিসের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে যায়? উত্তর হচ্ছে ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে যায়। পরের প্রশ্ন, কে প্রথম স্টেথোস্কোপ তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে রেনে লিনেক প্রথম স্টেথোস্কোপ তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, একটি ফুসফুসের রোগের উদাহরণ দাও। উত্তর হচ্ছে একটি ফুসফুসের রোগ হলো যক্ষ্মা। পরের প্রশ্ন, যক্ষ্মার লক্ষণ কি কি? উত্তর হলো যক্ষ্মা হলে প্রথমে বিকেলের দিকে জ্বর হয়, রাতে ঘাম এবং শ্বাসকষ্ট হয়, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, তারপর খাওয়ায় অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ ওজন কমতে থাকে। এগুলি হলো যক্ষ্মা রোগের লক্ষণ। পরের প্রশ্ন হলো কিভাবে যক্ষ্মা রোগ ছড়ায়? উত্তর হচ্ছে কফ, থুতু ও হাঁচির মাধ্যমে যক্ষ্মা রোগ ছড়ায়। যক্ষ্মা হলে কি চিকিৎসা করাতে হয়? উত্তর হচ্ছে যক্ষ্মা হলে ডিওটি অর্থাৎ ডট চিকিৎসা করাতে হয়। পরের প্রশ্ন, কতদিন আগে যক্ষ্মার জীবাণু আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে প্রায় 130 বছর আগে যক্ষ্মার জীবাণু আবিষ্কৃত হয়। যক্ষ্মা যাতে না হয় তার জন্য কি টিকা দেওয়া হয়? উত্তর হচ্ছে যক্ষ্মা যাতে না হয় তার জন্য বিসিজি টিকা দেওয়া হয়। পরের প্রশ্ন, কিভাবে বাড়িতে ওআরএস তৈরি করা হয়? উত্তর হচ্ছে বাড়িতে প্রথমে জলকে 20 মিনিট মতো ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে 1 চিমটে নুন ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি ওআরএস। পরের প্রশ্ন হলো কলেরার লক্ষণ কি কি? উত্তর হচ্ছে কলেরার লক্ষণ হলো পাতলা পায়খানা হওয়া। কলেরার পাতলা পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়। এগুলো হচ্ছে কলেরার লক্ষণ।
পরের প্রশ্ন হচ্ছে মাটি কয় প্রকার ও কি কি? উত্তর হচ্ছে মাটি 3 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। পরের প্রশ্ন হচ্ছে বালি মাটি কাকে বলে? যে মাটিতে বালির ভাগ বেশি এবং কাদার ভাগ কম ও সহজে জল দাঁড়ায় না সেই মাটিকে বলা হয় বালি মাটি। পরের প্রশ্ন দোআঁশ মাটি কাকে বলে? উত্তর হচ্ছে যে মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে সেই মাটিকে বলা হয় দোআঁশ মাটি। পরের প্রশ্ন হচ্ছে মাটির কয়েকটি জৈব পদার্থের নাম লেখো। উত্তর হচ্ছে মাটির কয়েকটি জৈব পদার্থ হলো গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, মৃত প্রাণীর দেহ ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম কি? উত্তর হচ্ছে মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম হলো পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিল ইত্যাদি। মাটির একটি সজীব জৈব উপাদানের নাম বলো। উত্তর হচ্ছে মাটির একটি সজীব জৈব উপাদান হলো কেঁচো। পরের প্রশ্ন হচ্ছে কম্পোস্ট কি? উত্তর হচ্ছে কম্পোস্ট হলো একটি জৈব সার। এটি বাড়িতে বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন হচ্ছে বীজতলা কাকে বলে? ধান রোপণ করার আগে মাঠের এক কোণে অল্প একটু জায়গায় কাদা করে সেখানে ধান ছড়িয়ে যে ধানের বীজ তৈরি করা হয় তাকে বলা হয় বীজতলা। পরের প্রশ্ন পাহাড়ে কিভাবে ধান চাষ হয়? দেখো আমরা জানি পাহাড়ে কোনো চাষ করতে গেলে ধাপ কেটে কেটে সিঁড়ির মতো করে করে ধাপ চাষ হয়, কারণ সেখানে ঢালু জায়গা সহজে জল দাঁড়ানো সম্ভব হয় না। তাই ধাপ কেটে কেটে ধাপ চাষ করে সেখানে চাষ করা হয়, ধান চাষ করা হয়। পরের প্রশ্ন পাথর থেকে কিভাবে মাটি তৈরি হয়? উত্তর হচ্ছে বহু বছর ধরে রোদ, ঝড়, জল, বৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক কারণে পাথর গুঁড়ো গুঁড়ো হয়ে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। পরের প্রশ্ন কখন পাহাড়ে ধস নামে? উত্তর হচ্ছে ভূমিকম্পের সময় বা প্রবল বৃষ্টির সময় সাধারণত পাহাড়ে ধস নামে। পরের প্রশ্ন হচ্ছে পাহাড়ে ধস কমাতে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? উত্তর হচ্ছে পাহাড়ে ধস কমাতে অবশ্যই গাছ কাটা বন্ধ করতে হবে, পাহাড়ে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার কমাতে হবে। পরের প্রশ্ন বাওড় কাকে বলে? উত্তর হচ্ছে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ চলা হয়ে যায়, একে বাওড় বলে। পরের প্রশ্ন ঝোড়া কাকে বলে? পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলে ঝোড়া। পরের প্রশ্ন পুকুর বিলের সাথে গ্রামের একটি মানচিত্র আঁকো। এই মানচিত্র আঁকাটা তোমরা বই দেখে নিজেরা এঁকে নেবে। পরের প্রশ্ন নয়ান জুলি কাকে বলে? দেখো মূল যে রাস্তা সেই রাস্তার পাশে দেখবে ছোট ছোট গর্ত মতো থাকে, বৃষ্টির সময় জলে ভর্তি হয়ে যায়, এইগুলিকে নয়ান জুলি বলা হয়। পরের প্রশ্ন দুধে লেবুর রস দিলে কি হয়? উত্তর হচ্ছে দুধে লেবুর রস দিলে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় এবং দুধ থেকে ছানা তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে পুকুরের নোংরাগুলো কিভাবে নষ্ট হয়? উত্তর হচ্ছে পুকুরে যে সমস্ত নোংরাগুলি পড়ে, বিশেষ করে গাছের পাতা বা অন্যান্য নোংরাগুলো, সেগুলো জলের মধ্যে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে কাদাতে বা মাটিতে পরিণত হয় এবং শুকিয়ে গিয়ে জল পরিষ্কার হয়ে যায়। পরের প্রশ্ন হলো চকচকে লোহার পেরেক বাতাসে ফেলে রাখলে কি হয়? উত্তর হচ্ছে চকচকে লোহার পেরেক যদি বাতাসে ফেলে রাখা হয় তাহলে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ওই লোহার পেরেকের উপরে মরিচা পড়বে। পরের প্রশ্ন হচ্ছে আলু কেটে রাখলে কি হয়? আলু কেটে রাখলে দেখবে আলু যে অংশ কাটা হয়েছে সেখানে বাদামি বর্ণের ছোপ পড়ে যায়। এর কারণ হচ্ছে বাতাসের অক্সিজেনের সঙ্গে আলুর বিক্রিয়া করে এই ধরনের ছোপ পড়ে। এর পরের প্রশ্ন হলো দূষিত জল শোধন করতে হলে কি ওষুধ দেওয়া হয়? উত্তর হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নামে একটি ওষুধ জলে দেওয়া হয়। পরের প্রশ্ন সুন্দরবনের মাটির নিচের জল কেমন হয়? উত্তর হচ্ছে সুন্দরবনের মাটির নিচের জল নোনতা হয়, কারণ সুন্দরবনের পাশেই রয়েছে বঙ্গোপসাগর, সেই কারণে এখানকার মাটির নিচের জল নোনতা হয়। পরের প্রশ্ন কিভাবে পানীয় জল অপচয় বন্ধ করা যায়? পানীয় জল অপচয় বন্ধ করা অবশ্যই উচিত। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে যেসব ট্যাপ কলগুলি থাকে সেখানে মাঝে মাঝে দেখা যায় যে অকারণে জল পড়ছে, সেই ট্যাপ কলগুলো তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া উচিত এবং প্রত্যেকের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য
প্রচার করা উচিত যে জলের অপচয় বন্ধ করা কিভাবে যায় এবং কেন উচিত। এছাড়া বাড়িতে আমরা যে জল ব্যবহার করি, ট্যাপের জল সরাসরি ব্যবহার না করে গ্লাসে বা অন্য কোনো পাত্রে জল নিয়ে তাতে আমাদের ব্যবহার করলে জলের অপচয় কমে যায়। পরের প্রশ্ন, বৃষ্টির শুরুর প্রথম দিকে জল ব্যবহার করতে নেই কেন? এর উত্তর হচ্ছে, বৃষ্টি যখন শুরু হয় প্রথম দিকে বৃষ্টির জলের মধ্যে সামান্য অ্যাসিড থাকে, তাই প্রথম দিকের জল ব্যবহার না করাই ভালো। পরের প্রশ্ন, কয়েকটি বিখ্যাত জলাভূমির নাম বলো। উত্তর হচ্ছে, পুরুলিয়ার সাহেববাদ, হাওড়ার সাঁতরাগাছির ঝিল, কোচবিহারের রসিক বিল, এগুলি হলো কয়েকটি বিখ্যাত জলাভূমি। পরের প্রশ্ন, কলকাতার ঢাল কোন দিকে, অর্থাৎ কলকাতা কোন দিকে ঢালু বেশি? উত্তর হচ্ছে, কলকাতার পূর্ব দিকে ঢালু বেশি। পরের প্রশ্ন, 300 বছর আগে কলকাতার নোংরা কোথায় ফেলা হতো? উত্তর হচ্ছে, 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো। পরের প্রশ্ন, কত সালে কে কলকাতার নোংরা জল ও আবর্জনা পূর্ব দিকে পাঠানো শুরু করেন? উত্তর হচ্ছে, উইলিয়াম ক্লার্ক 1857 সালে কলকাতার নোংরা ও আবর্জনা পূর্ব দিকে পাঠানো শুরু করেন। পরের প্রশ্ন, কোন বনে লাল বনমোরগ দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে, জলদাপাড়ার বনে লাল বনমোরগ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন ঝিলে পরিযায়ী পাখি দেখা যায়? উত্তর হচ্ছে, সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, গৌড় কাকে বলে? উত্তর হচ্ছে, জলদাপাড়ার জঙ্গলে যে বড় বড় কালো গরুর মতো জন্তু দেখতে পাওয়া যায় তাদেরকে গৌড় বলে। পরের প্রশ্ন, গৌড়ের আরেক নাম কি? উত্তর হচ্ছে, ভারতীয় বাইসন হলো গৌড়ের আরেক নাম। পরের প্রশ্ন, প্রথম পোষমানা পশু কি? উত্তর হচ্ছে, প্রথম পোষমানা পশু হলো কুকুর। পরের প্রশ্ন, ঢেঁকি শাকের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে, ঢেঁকি শাকের প্রকৃত নাম হচ্ছে ফার্ন। পরের প্রশ্ন, ভামবেড়ালের প্রকৃত নাম কি? ভামবেড়ালের প্রকৃত নাম হচ্ছে গন্ধগোকুল। পরের প্রশ্ন, ভামবিড়াল কেমন দেখতে? উত্তর হচ্ছে, ভামবিড়াল দেখতে অনেকটা হুলো বিড়ালের মতো বড়, এর গায়ের রং কালো হয় এবং মুখটা কুকুরের মতো সুচালো। এছাড়া এদের লেজ লোমশ এবং লম্বা হয়। পরের প্রশ্ন, কয়েকটি আঁশবিহীন মাছের নাম বলো। উত্তর হচ্ছে, শিঙি, ট্যাংরা, মাগুর, এগুলি হলো আঁশবিহীন মাছ। পরের প্রশ্ন, রুই মাছের কয়টি পাখনা থাকে? উত্তর হচ্ছে, রুই মাছের 7টি পাখনা থাকে। পরের প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? উত্তর হচ্ছে, যেসব প্রাণীদের মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, গরু, কুকুর ইত্যাদি। যেসব প্রাণীদের মেরুদণ্ড নেই তাদের কি বলা হয়? উত্তর হচ্ছে, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়, যেমন কেঁচো, জোঁক, কেন্ন ইত্যাদি। পরের প্রশ্ন, আকর্ষ কাকে বলে? উত্তর হচ্ছে, লতানো উদ্ভিদের কিছু সরু সুতোর মতো অংশ কোনো কিছুকে আঁকড়ে ধরে উপরে উঠতে চেষ্টা করে, এদেরকে আকর্ষ বলা হয়, যেমন লাউ, কুমড়ো, সিম, এদের আকর্ষ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ঝুরিমূল দেখা যায় কোন গাছে? উত্তর হচ্ছে, ঝুরিমূল দেখতে পাওয়া যায় বট গাছে। পরের প্রশ্ন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে পিঁপড়েরা কি করে? উত্তর হচ্ছে, পিঁপড়েরা তাদের ডিমগুলোকে উঁচু জায়গায় সরিয়ে রাখে। পরের প্রশ্ন, কোন প্রাণীর লেজ কেটে গেলেও আবার গজায়? উত্তর হচ্ছে, টিকটিকির লেজ কেটে গেলেও আবার গজায়। কয়েকটি শিকারী মাছের নাম বলো। উত্তর হচ্ছে, শাল, শোল, বোয়াল, চ্যাং, ল্যাঠা, এগুলি হচ্ছে শিকারী মাছ। পরের প্রশ্ন, যেসব প্রাণীরা বুকে হেঁটে চলে তাদের কি বলে? উত্তর হচ্ছে, তাদের সরীসৃপ বলে। পরের প্রশ্ন, কমে গেছে এমন কয়েকটি মাছের নাম বলো। উত্তর হচ্ছে, মৌরলা, ফলসে, বেলে ইত্যাদি। পরের প্রশ্ন, ঝাড়ুদার পাখি কাদের বলা হয়? কাক, শকুন, এদেরকে ঝাড়ুদার পাখি বলা হয়, কারণ এরা আমাদের আশেপাশের নোংরা খেয়ে পরিষ্কার করে ফেলে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। সবাই ভালো থেকো।